মৌলির চক্রান্ত ফাঁস করতে নকুল এবার জোরালো প্রমাণ নিয়ে থানায় হাজির হলো। কাছে টেনে নিল বাণীকে ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো থানার অফিসার অনিরুদ্রকে থানায় আসতে বলে। অনিরুদ্র আসলে তখনই ঈশানী রেগে যায় অনিরুদ্রর উপরে, আর বলতে লাগলো, এবার তোমার মনটা শান্তি হয়েছে তো? আমার মেয়েটাকে হাজতে দিয়ে কেন এমনটা করলে? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আর তোমাকে বানি বিয়ে করে ফেলেছে, আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে, তারপরেও তো আমরা কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি। এরপরে দাদু অনিরুদ্র কলা চেপে ধরে বলতে লাগলো, কেন করলে, কেন করলে এই প্রতারণাটা আমাদের সাথে? আমাদের দিদিভাইকে কেন হাজাতে পাঠালে? তখন অনিরুদ্র বলতে লাগলো, দাদু বিশ্বাস করুন, আপনাদের কোনো ক্ষতি হোক বা আপনাদের কিছু হয়ে যাক, তার জন্য কিন্তু আমি এই কাজটা করিনি। ভিকি তখন বলতে লাগলো, দাদু এসব স্কাউন্ডালের সাথে না একদম কথা বলবে না, ওরা কি করতে পারে সেটা তো বুঝতে পারছে, ছোট লোক কোথাকার। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে। এইদিকে অনিরুদ্রকে নিয়ে আসা হয় সেই প্রশান্তর সামনে। প্রশান্ত তখন অনিরুদ্রর দিকে হাত দিয়ে বলতে লাগলো, অফিসার উনি না আমাকে ভয় দেখিয়ে কথাগুলি বলতে বলেছেন, আসলে মৌলি ম্যাডাম আমাকে কিচ্ছু বলেনি। অনিরুদ্র তখন বলতে লাগলো, কি আমি তোমাকে ভয় দেখিয়েছি? প্রশান্ত তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি তো আমাকে ভয় দেখিয়ে কথাগুলি বলার জন্য বলেছো। তখন অনিরুদ্র প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আমি তোমাকে ভয় দেখিয়ে কথাগুলি বলতে বলেছি? কেন এমনটা করছো? তখন বলতে লাগলো, আমরা তো গরিব মানুষ, আমরা কোনো রকম দিনে আনি দিনে খাই, কেন বাবু আমাকে এভাবে ভাসিয়ে দিয়েছে এই মিথ্যে কথাগুলো বলার জন্য? আমি না মৌলি ম্যাডামের বিরুদ্ধেও কোনো কথা বলতে চাই না, আপনার বিরুদ্ধেও কোনো কথা বলতে চাই না। অনিরুদ্র তখন বলতে লাগলো, এখনো সময় আছে, সত্যিটা বলে দাও। এদিকে অফিসার তখন বলতে লাগলো, ও উনি তো মৌলির বিরুদ্ধে কেসটা তুলে নিতে চাইছেন, তাহলে এবার কি করব? অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে। এরপরে অনিরুদ্র যখন বাইরে বেরিয়ে আসে তখন ঈশানী বলতে লাগলো, এবার কি করবে? যার জন্য মৌলিকে অ্যারেস্ট করা হয়েছে সে তো নিজে থেকে সমস্ত অভিযোগটা তুলে নিয়েছে। এবার অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি অভিযোগটা তুলে নিতাম। এ কথা বলার সাথে সাথে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, হ্যাঁ অভিযোগটা তো এখন তুলে নিত, না হলে কি করবে? দিদিভাইকে তো ফাঁসাতে পারছে না, এখন অন্য কিছু করবে। আর এদিকে তখন মৌলিকে নিয়ে আসা, মৌলি তখন তার মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, মম মম দেখতে পেয়েছো আমাকে শাস্তি দেওয়ার জন্য কত বড় মিথ্যে প্রতারণা করেছে? তখনই অনিরুদ্রর দিকে তাকিয়ে মৌলি অনিরুদ্রর কাছে গিয়ে বলতে লাগলো, অনিরুদ্র কি ভেবেছো, কি ভেবেছো আমাকে জেলে দেবে? সেটা আর হলো না। তুমি যে মিথ্যে চক্রান্ত করেছো তার প্রমাণ কিন্তু এবার সবাই জেনে গেছে। টাকা খাইয়ে মিথ্যেটা বলিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে ভেবেছিলে, কিন্তু সেটা তো আর হলো না। সত্যি একদিন না একদিন সামনে চলেই আসে। এই কথা বলার সাথে সাথে অনিরুদ্র তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মৌলি, তুমি যে কথাটা বলেছো সেটা আমার না খুব ভালো লেগেছে। সত্যি একদিন না একদিন সামনে চলে আসবে। আর যেদিন সত্যিটা সামনে আসবে সেই দিন মাসিমণি, মেসোমশাই, দাদু সবাই এই তোমার প্রতি যে ভালোবাসাটা পুষে রেখেছে সেই ভালোবাসাটা থাকবে তো? আর সেই ভালোবাসার সাথে সাথে তোমার ওই রায়বাড়ির সিংহাসনটাও থাকবে তো? মৌলি তখন খুব ভয় পেয়ে যায়। এদিকে নয়নতারা দেবীও তখন চমকে যায় অনিরুদ্রর মুখে এই কথাটা শুনে। আর নয়নতারা দেবী তখন বলতে লাগলো, অনিরুদ্র হঠাৎ করে রায়বাড়ির সিংহাসনের কথা কেন বলছে? ও কি কিছু জানতে পারলো? এদিকে মৌলি তখন ভয় পেয়ে এসব তুমি কি বলছো? অনিরুদ্র অনিরুদ্র তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই বলছি, সত্যিটা সামনে যখন আসবে তখন তুমি কি করবে সেটা আমি দেখে নেব। অন্যদিকে দেখা যায় অনিরুদ্র বাড়ি ফিরে আসলে তানিয়া তখন বলতে লাগলো, বাবা তুমি এসেছো? তখনই তানিয়ার কাছে এসে অনিরুদ্র বলতে লাগলো, কি করছো মা? পড়ালেখা করছো? দেখি তো তুমি কি লিখছো। দেখি খাতাটা সাদা পড়ে আছে। তখনই বলতে লাগলো, কই কিছুই তো তুমি লেখোনি। তখন মাম্মাম বলতে লাগলো, বাবা আমি লিখে না পড়াটা মুখস্থ করে তারপর লেখাটা মুছে দিচ্ছি যাতে খাতাটা নষ্ট না হয়। মাম্মাম তো এখন হাসপাতালে আছে, আমাদের তো এখন অনেক টাকা লাগবে, আমাদের কাছে তো টাকা নেই, সেই জন্য আমি এইভাবে লিখছি। তখনই মাম্মামকে জড়িয়ে ধরে অনিরুদ্র বলতে লাগলো, তুমি চিন্তা করো না মাম্মাম, তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলবে, তোমার জন্য আমি সব কিছু নিয়ে আসবো, বুঝতে পারছো? এরপরে অনিরুদ্র হাসপাতালে গিয়ে বাণীকে বাড়িতে নিয়ে আসে, আর বাণীকে দেখে তো তানিয়া ছুটে যায় তার মায়ের কাছে আর মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মাম তুমি ফিরে এসেছো? এদিকে সাথী বলতে লাগলো, ও অনিরুদ্র এবারে বাণীকে নিয়ে ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, হ্যাঁ বাণীকে নিয়ে ঘরে যাও অনিরুদ্র, আমি না হাসপাতালে যে কাপড়গুলি সেগুলি একটু ধুয়ে দিই। এরপরে অনিরুদ্র বাণীকে নিয়ে ঘরে চলে আসে আর বলতে লাগলো, তোমার ড্রেসিংটা আমি করিয়ে দিচ্ছি। বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি
অনিরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাকে তো করাতে হবে। না হলে কে করবে?" এই বলে বানির যে পিঠে ছুরির ঘাটা লেগেছিল সেই ড্রেসিংটা করাতে থাকে। অন্যদিকে বানি তখন অনিরুদ্র এর কথাটা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। অনিরুদ্র তখন বলতে লাগলো, "ও বানি তোমার লাগছে?" তখনই বানি বলতে লাগলো, "না, একটুও লাগছে না।" আর যখন ওরা ড্রেসিং করাচ্ছে তখন তানিয়া ছুটে আসে আর এসে বলতে লাগলো, "পিসিমণি ই আর নকুলদানা কাকু দাদু এসেছে।" এই কথাটা বলার সাথে, সাথে বানি তখন বলতে লাগলো, "এভাবে বলে না মাম্মাম, নকুল দাদু বলবে, বুঝতে পারছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আর পিমনিও এসেছে তোমাকে দেখতে।" তখন ও বানি বলতে লাগলো, "যাও ওদেরকে ভিতরে আসতে বলো।" এরপরে ওরা ভিতরে আসলে তখনই নকুল বলতে লাগলো, "এই তো আমার ভালো মেয়েটা, আমার ভালো মেয়েটা।" এই বলে কাছে আসলে বানি তখন বলতে লাগলো, "অন্তরা কেন ওকে নিয়ে এসেছো? নকুল কাকা তো এমনিতে অসুস্থ, তুমি বুঝতে পারছো না?" তখন নকুল কাছে এসে বলতে লাগলো, "ভালো মেয়ে, যা কার কোনখানে থাকার কথা আর সে থাকছেটা কোথায়?" এ কথা বলতে বানি তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারিনি তোমার কথা।" তখনই অনিরুদ্র বলতে লাগলো, "নকুল কাকা, তুমি কি বলতে চাইছো?" নকুল তখন বলতে লাগলো, "আমি না ওই ছেলেটার সাথে কিছু কথা বলতে চাই।" তখন বানি বলতে লাগলো, "ঠিক আছে, তোমরা কথা বলো না। আমরা একবার পুজোর ওখানে যাই।" এই বলে ওরা পুজোর এখানে চলে যায়। এদিকে নকুল যখন কিছু একটা বলার চেষ্টা করে অনিরুদ্র তখন বলতে লাগলো, "নকুল কাকা, তুমি যে স্মৃতি ফিরে পেয়েছো সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। কারণ ওইদিনে তোমার সমস্ত বলা কথাগুলিতে স্পষ্ট বোঝা গিয়েছে তুমি স্মৃতি ফিরে পেয়েছো।" তখনই নকুল হেসে বলতে লাগলো, "তার মানে তুমি আমি যে স্মৃতি পেয়েছি সেটা জানতে পেরে গেছো?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি।" তখন বলতে লাগলো, "ও তুমি কি বলতে চাইছো? সত্যি করে বলো তো?" তখন নকুল বলতে লাগলো, "আমি একা পারবো না। সবকিছুর পিছনে হলো ওই মৌলি। বাণীকে তার যোগ্য জায়গাটা ফিরিয়ে দিতে হলে আমাদের দুজনকে এক হতে হবে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "তাহলে তো অনেক জোরালো প্রমাণের প্রয়োজন। আর ওই প্রমাণগুলি তুমি আমাকে সংগ্রহ করে দিতে পারবে?" তখনই নকুল বলতে লাগলো, "আমি এখন প্রমাণ কোথায় পাবো? এই যে বান্টির বাবা যদি থাকতো তো তাহলে কিছু একটা প্রমাণ পাওয়া যেত। আর বানি কে মেরে ফেলার জন্য মৌলি কিন্তু উঠে পড়ে লেগেছে। মৌলি যে ধরনের মেয়ে, আমার অ্যাক্সিডেন্টটা কিন্তু অ্যাক্সিডেন্টটা। আমাকে কিন্তু ওই মেয়েই মেরে ফেলার চেষ্টা করেছে। ও আমাকে নয়, ও ঈশানী, পিনাকি এমনকি নয়নতারাকেও ও ছাড়বে না। ওর সাথে ঘা লাগলে ও সবাইকে মেরে ফেলতে পারে।" অনিরুদ্র তখন রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "আপনি কি বলছেন নকুল কাকা?" নকুল তখন বলতে লাগলো, "হ্যাঁ, ও আমার মেয়ে। তাই আমি ওই বাড়িতে স্মৃতি ফিরে পাওয়ার পরও থেকে গিয়েছি ওকে শুধু লক্ষ্য করার জন্য। ও কখন কি করতে চাইছে সেটা জানার জন্য। না হলে আমি ওই বাড়িতে থাকতাম না।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "এবার কি করবে?" নকুল তখন বলতে লাগলো, "ওইদিন হাসপাতালে সত্যি কি হয়েছিল সমস্ত প্রমাণটা আগে আমাদেরকে জোগাড় করতে হবে।" তারপরে নকুল বলতে লাগলো, "ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি সমস্ত প্রমাণগুলি নিয়ে আসছি।" এদিকে সমস্ত প্রমাণগুলি নিয়ে এসে নকুল সবাইকে দেখিয়ে মৌলির মুখোশটা খুলে দেয়। তখনই ঈশানী সমস্ত ভুলটা বুঝতে পারে আর বাণীকে তার কাছে টেনে নেয়। তো বন্ধুরা, সত্যিই যদি এই মৌলির মুখোশটা খুলে যায় তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে।